গোটা ঘর জুড়ে আতরের তীব্র ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাসের শব্দ। মোমের আলোয় রূপমঞ্জুরির ঘামে ভেজা পিঠটা চকচক করছে। রুদ্র তার পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে রূপমঞ্জুরির একদম কাছে এসে দাঁড়ালো। রুদ্র রূপমঞ্জুরির কাঁধের ওপর থেকে আঁচলটা আলতো করে সরিয়ে দিয়ে বলল, এই যে শরীরটা, এর প্রতিটা ভাঁজে যে নেশা আছে মঞ্জুরি, তা কিন্তু এই জমিদার বাড়ির কোনো অভিজাত্য দিয়ে ঢাকা সম্ভব নয়। লোকে তোমাকে পণ্য বলে, কিন্তু কিন্তু আমার কাছে তুমি এক অগ্নিশিখা। শোনো, তোমার এই লুকোচুরি খেলা আমার আর ভালো লাগছে না। কাল ভোরেই আমি তোমাকে আমার বাড়ির ছোট বউ করে নিয়ে আসবো। কেউ আটকাতে পারবে না। কলকাতা থেকে নিজের এসইউভি গাড়িটা চালিয়ে ফিরছিল সুরেন। কলেজের প্রিয় বন্ধুর ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ ফেরানো যায় নাকি? ফিরতি পথে রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। দুপাশে ধুধু ফাঁকা মাঠ, মাইলের পর মাইল, কোনো ঘনবসতি নেই। ঝিঝি পোকার ডাক আর নিজের গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। গাড়িটা কেমন একটা গো গো আওয়াজ করে থমকে গেল। মাঝ রাস্তায় ইঞ্জিন বিকল। সুরেন কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যাটারি যেন প্রাণহীন হয়ে গেছে। বিরক্তি আর চাপা ভয় নিয়ে সে গাড়ি থেকে নামল। বোনেট খুলে মোবাইলের ফ্ল্যাশ জেলে অনেকক্ষণ নাড়াচাড়া করল, কিন্তু মেকানিক্যাল বিদ্যা তার জানা নেই। এদিকে আকাশের অবস্থা বেগতিক। মাথার উপর ঘন কালো মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। চারপাশের অন্ধকার যেন গিলে খেতে আসছে তাকে। নির্জন এই প্রান্তরে একা দাঁড়িয়ে সুরেনের বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। গাড়িটা রাস্তার ধারে লক করে সে আশ্রয়ের খোঁজে একটু এগোতেই দেখল সামনে একটা সরু পথ চলে গেছে। সেই পথ ধরে কিছুটা যেতেই তার চোখ কপালে উঠল। কুয়াশা ঘেরা অন্ধকার ঠেলে দাঁড়িয়ে আছে এক লাশময়ী নারী। তার পরনে লাল সাদা শাড়ি, এলো চুল পিঠের উপর ছড়িয়ে আছে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে কিছুটা খসে পড়েছে, যা তার বুকের সুডুল গড়নকে আরও রহস্যময় করে তুলেছে। সুরেন থতমত খেয়ে জিজ্ঞেস করল, শুনুন, এই যে শুনছেন, আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে। এখানে থাকার মতো কোনো জায়গা আছে? মেয়েটি কোনো উত্তর দিল না। তার ঠোঁটের কোণে এক রহস্যময় চিলতে হাসি। সে কেবল তার নমনীয় হাত বাড়িয়ে সুরেনকে হাতছানি দিয়ে ডাকল এবং ধীর পায়ে পেছনের দিকে হাঁটতে লাগল। সুরেন সম্মোহিতের মতো তার পিছু নিল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছালো এক বিশাল জরাজীর্ণ কিন্তু গাম্ভীর্যপূর্ণ রাজবাড়ির সামনে। ভাঙা সিংহদুয়ার আর শ্যাওলা ধরা দেওয়ালগুলো জানান দিচ্ছিল এর প্রাচীনত্বে। মেয়েটি নিঃশব্দে ভিতরে ঢুকে গেল। সুরেনও যেন এক অমোঘ আকর্ষণে তার অনুসরণ করল। ভেতরের দালানটা অদ্ভুতভাবে পরিষ্কার। মেয়েটি এবার মুখ খুলল, তবে তার গলার স্বর যেন অনেক দূর থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। আপনি ক্লান্ত, এই আসনে বসুন, আমি আপনার জন্য অন্ন নিয়ে আসছি। সুরেন কাঠের সিংহাসন সদৃশ এক চেয়ারে বসল।
কিছুক্ষণের মধ্যেই মেয়েটি থালায় করে চমৎকার সুগন্ধি অন্ন আর নানা পদের ব্যঞ্জন নিয়ে এলো। সেই খাবারের স্বাদ যেন ইহলোকের নয়। সুরেন তৃপ্তি করে খেল। খাওয়া শেষ হতেই মেয়েটি প্রদীপ হাতে নিয়ে তাকে ইশারা করল। ভাঙা সিঁড়ি বেয়ে তারা ওপরে উঠে এলো। এক প্রকাণ্ড মহলের সামনে দাঁড়িয়ে মেয়েটি তাকে একটি ঘর দেখিয়ে বলল, আজ রাতটা এখানেই বিশ্রাম নিন। সুরেন ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিল। সারা দিনের ক্লান্তি আর সুস্বাদু খাবারের আমেজে তার চোখের পাতা ভারী হয়ে এলো। কিন্তু মাঝরাতে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। না, কোনো শব্দে নয়, বরং এক তীব্র সুগন্ধে। পুরো ঘর যেন রাশি রাশি তাজা গোলাপের গন্ধে ম ম করছে। সেই গন্ধ এতটাই মাদকময় যে সুরেন এক অদ্ভুত ঘোর বা নেশার মধ্যে ডুবতে লাগল। অন্ধকার ঘরে সে খেয়াল করল দরজার পুরনো খিলটা ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। কেউ যেন বাইরে থেকে অতি সন্তর্পণে দরজাটা ঠেলছে। এক অদ্ভুত শীতল বাতাস ঘরের ভেতরে ঢুকে এলো। সুরেনের শরীরটা যেন প্যারালাইসিস হয়ে গেছে। সে নড়তে পারছে না। ঝাপসা চোখে সে দেখল সেই লাল পাড় সাদা শাড়ি পরা নারীটি ঘরে ঢুকছে। কিন্তু এবার তার চোখের চাউনি একদম অন্যরকম। তার কপালে থাকা সিঁদুর যেন রক্তের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। প্রদীপের টিমটিমে আলোয় মেয়েটির ছায়া যখন দেওয়ালে পড়ল, গোলাপের সেই মদির গন্ধে সুরেনের হিতাহিত জ্ঞান লোপ পাচ্ছিল। দরজার পাল্লা দুটো নিঃশব্দে ফাঁক হয়ে গেল, আর ভেতরে প্রবেশ করল এক লাশময়ী নারী। এবার তার চোখে মুখে এক আদিম তৃষ্ণা। সে ধীর পদক্ষেপে সুরেনের বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রদীপের আলোটা নিভে যাওয়ার আগে সুরেন দেখল নারীটি নিজের কাঁধ থেকে শাড়ির আঁচলটা অবহেলায় সরিয়ে দিল, আর পরনের লাল পাড় সাদা শাড়িটা একসময় খসে পড়ল মেঝেতে। সুরেনের চোখের সামনে এখন এক অনিন্দ্য সুন্দর অথচ ভয়ঙ্কর অনাবৃত দেহ। সেই নারীর ত্বকের ঔজ্জ্বল্য আর শরীরের বাঘ দেখে সুরেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। নারীটি নিচু হয়ে সুরেনের কানের কাছে ফিসফিস করে বলল, বড় একা আমি সুরেন, তৃপ্ত করো আমাকে, তৃপ্ত করো। সুরেন যেন কোনো জাদু মন্ত্রের বশবর্তী হয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সেই মায়াবী নারীকে জড়িয়ে ধরল। তখন শুরু হলো এক নিষিদ্ধ রতিকেলা। নিবিড় চুম্বন আর উষ্ণ আলিঙ্গনে সুরেন নিজেকে বিলিয়ে দিল সেই মোহিনীর কাছে। সে টেরই পেল না যে সে কোনো মানুষের সাথে নয়, বরং 150 বছরের পুরনো এক অতৃপ্ত প্রেতাত্মার সাথে কামের সাগরে ভাসছে। সুরেন নিজের সমস্ত পৌরুষ আর জীবনশক্তি উজাড় করে সেই মকমলের মতো শরীরের উপর নিজেকে সঁপে দিল। দীর্ঘক্ষণ ধরে চলা সেই পৈশাচিক মিলনের শেষে সুরেন যখন চরম তৃপ্তিতে ক্লান্ত হয়ে এলো, তখন এক গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়ল। তার মনে হলো সে যেন স্বর্গে আছে, কিন্তু বাস্তবে তার প্রাণশক্তি তখন তিলে তিলে শুষে নেওয়া হচ্ছিল। পরদিন সকালে গ্রামের কয়েকজন কাঠুরিয়া বনের ধারে একটি কঙ্কালসার মানুষকে পড়ে থাকতে দেখল। লোকটির গাল তুবড়ে গেছে, চোখের কোঠর বসে গেছে, আর চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেগে গেছে, ঠিক যেন কোনো জীবন্ত কঙ্কাল। তারা চিনতে পারল না যে এটাই সেই বলিষ্ঠ যুবক সুরেন। তাকে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালের বেডে সুরেন শুয়েছিল ঠিকই,
কিন্তু সে তখন যমরাজের দ্বারগোড়ায়। তার শরীরে কোনো রক্ত অবশিষ্ট নেই। ডাক্তাররা অবাক হয়ে যাচ্ছিলেন এই ভেবে যে মাত্র কয়েক ঘন্টায় একজন মানুষের এমন দশা হয় কিভাবে। সুরেন তীব্র জ্বরের ঘোরে বিড়বিড় করে কিছু বলতে চাইছিল। নার্স এসে কান এগিয়ে নিতেই সে যন্ত্রণায় কুঁকড়ে উঠে বলল, রাজবাড়ি, লালপাড় শাড়ি, ও আমাকে ছাড়ে না, ছাড়ে না, প্রতিদিন আসে, আমার সবটুকু শুষে নিয়েছে। হঠাৎ মাঝরাতে হাসপাতালে সেই শান্ত পরিবেশ চিরে সুরেন এক বিকট চিৎকার দিয়ে উঠল। সে শূন্যে হাত ছুঁড়ে ইশারা করে বলতে লাগলো, ওই যে, ওই যে আসছে, আসছে, ও আসছে, ওই তো মঞ্জুরি আমার গলা টিপে ধরার জন্য হাত বাড়াচ্ছে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। কথাটা শেষ হওয়ার আগেই সুরেনের শরীরটা একবার সজোরে ধনুকের মতো বেঁকে উঠল। পরক্ষণেই তার নাক এবং মুখ দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে এলো কালচে রক্তের ধারা। বিছানার চাদর রক্তে লাল হয়ে গেল। সুরেন চিরদিনের মতো স্তব্ধ হয়ে গেল। হাসপাতালের বাইরে বারান্দায় বসে থাকা গ্রামের এক বৃদ্ধ লোক, যে ছোটবেলা থেকেই এই রাজবাড়ির গল্প শুনে বড় হয়েছে, সে দীর্ঘশ্বাস ফেলে তামাক টানতে টানতে বলল, আরে ছোকরা, জানতো না যে ওই বাড়ির দেয়ালগুলো রক্তের পিপাসু। 150 বছর আগেকার সেই মঞ্জুরির রূপের আগুনে কতজন যে পুড়ে ছাই হলো তার কোনো হিসেব নেই। ওই বাড়ি শুধুমাত্র শরীর চায় না, ওটা মানুষের পরমায়ু শুষে নেয়। অভিশাপ, অভিশাপ, এক ভয়ানক অভিশাপ। অভিশাপ, অভিশাপ। গোটা ঘর জুড়ে আতরের তীব্র ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাসের শব্দ। মোমের আলোয় রূপমঞ্জুরির ঘামে ভেজা পিঠটা চকচক করছে। রুদ্র তার পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে রূপমঞ্জুরির একদম কাছে এসে দাঁড়ালো। রুদ্র রূপমঞ্জুরির কাঁধের ওপর থেকে আঁচলটা আলতো করে সরিয়ে দিয়ে বলল, এই যে শরীরটা, এর প্রতিটা ভাঁজে যে নেশা আছে মঞ্জুরি, তা কিন্তু এই জমিদার বাড়ির কোনো অভিজাত্য দিয়ে ঢাকা সম্ভব নয়। লোকে তোমাকে পণ্য বলে, কিন্তু কিন্তু আমার কাছে তুমি এক অগ্নিশিখা। শোনো, তোমার এই লুকোচুরি খেলা আমার আর ভালো লাগছে না। কাল ভোরেই আমি তোমাকে আমার বাড়ির ছোট বউ করে নিয়ে আসবো, কেউ আটকাতে পারবে না। রূপমঞ্জুরি তাচ্ছিলের হাসি হেসে বলল, ছোট কুমার, নেশাটা কি আজ একটু বেশিই হয়েছে, নাকি রূপের মোহ আপনার বিচার বুদ্ধিটুকু গিলে খেয়েছে? আমি বারবনিতা। আমার শরীরের প্রতিটা ভাঁজে এ অঞ্চলের হাজারো পুরুষের ঘামের গন্ধ লেগে আছে। আপনার ওই বিরাট পালঙ্কে আমি যে বড্ড বেমানান। কুমার নেশাগ্রস্ত হয়ে রূপমঞ্জুরিকে কাছে টেনে বলল, আমিও শরীর চাইনি, আমি তোমাকে চেয়েছি। লোকে কি বলে তাতে আমার কিছু যায় আসে না। আমার এই রক্তের উত্তাপ আর তোমার যৌবনের এই যে আদিম টান, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। কাল সকালে তোমার সিঁথিতে আমার নামে সিঁদুর উঠবে। রূপমঞ্জুরি রুদ্রর লোমশ বুকে হাত রেখে একটু কাছে টেনে নিজের দিকে এনে বলল, সিঁদুর দিলে কি সব ধুয়ে যায়? আপনার বাবা, ওই প্রভাবশালী জমিদার, তিনি কি মেনে নেবেন যে তার বংশের রক্ত
এক বারবনিতার গর্ভে লালিত হবে? আপনি তো কেবল রাতের রসাস্বাদন বোঝেন কুমার। কিন্তু কিন্তু সমাজের বিষাক্ত ছোবল সামলানোর ক্ষমতা কি আপনার আছে? বাবা বাবা সম্পত্তির ভয় দেখাবেন? দেখাক। এই যে তোমার তপ্ত নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে, এই যে তোমার চোখের ওই মায়াজাল, এসবের সামনে কয়েক বিঘে জমি আর মোহরের লালসা নেহাতি তুচ্ছ। কাল মন্দিরেই বিয়ে হবে। তুমি কি আসবে, নাকি এই জীবন নিয়েই পচে মরবে? কিছুক্ষণ চুপ করে থেকে মঞ্জুরি রুদ্র চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আসলে কি আপনি আমাকে উদ্ধার করতে চাইছেন, নাকি নিজের কামনার একটা স্থায়ী ঠিকানা খুঁজছেন? তবে শুনুন কুমার, যদি সত্যিই নিয়ে যান, তবে এই রাজপ্রাসাদেও কিন্তু আমি আমার এই নটিসত্তাই নিয়ে যাব। সামলাতে পারবেন তো? রুদ্র মৃদু হেসে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, সেটাই তো আমি চাই মঞ্জুরি। পর্দার আড়ালে সতীপনা করার জন্য তো অনেক মেয়েই আছে, কিন্তু কিন্তু আমার আমার শুধু তোমাকেই চাই। পরদিন ভোরের কুয়াশা তখনও কাটেনি, তবে সকাল হয়েছে অনেক। জমিদার বাড়ির সদর দরজায় ঘোড়ার খুরের শব্দ আর সানাইয়ের অকাল সুর শুনে প্রাসাদের অন্দরে শোরগোল পড়ে গেল। রুদ্রর ঘোড়ার পেছনে লাল রঙের পালকি। রুদ্র যখন রূপমঞ্জুরির হাত ধরে পালকি থেকে নামল, তখন তার সিঁথিতে টকটকে লাল সিঁদুর আর পরনে বেনারসি। উঠোনের মাঝখানে এসে দাঁড়াতেই ভেতর থেকে গর্জে উঠলেন প্রভাবশালী জমিদার মহেন্দ্র কুমার সিংহ। কিন্তু তিনি কিছু বলার আগেই ভিড়ের মধ্যে থেকে জমিদারের খাস গোমস্তা দয়াময় এগিয়ে এসে কুটিল হাসিতে ফেটে পড়ল। এ কি অঘটন কুমার বাহাদুর! রাজবংশের রক্তে শেষে কিনা নটি বাড়ির ঘাম মিশিয়ে আনলেন। এ তো সেই রূপমঞ্জরি, যার আসরে বসতে এ অঞ্চলের অর্ধেক বাবুরা লাইন দেয়। এ তো বারবনিতা। ছি 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 কুমার, ছি। মুহূর্তেই চারিদিকে পিন পতন নিরাপত্তা নেমে এলো। রুদ্রর হাত মুষ্টিবদ্ধ হলো, কিন্তু রূপমঞ্জুরি লজ্জায় আর অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মনে হলো মাটির নিচ থেকে হাজারো কঙ্কাল হাত বাড়িয়ে তাকে টেনে ধরছে। মহেন্দ্র প্রতাপের মুখ রাগে লাল হয়ে উঠল। থরথর করে কাঁপতে লাগলেন তিনি, কিন্তু অদ্ভুতভাবে তিনি কোনো বিবাদে জড়ালেন না। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বললেন, রুদ্র যখন তাকে ঘরের বউই করে এনেছে, তখন আর বাধা দিয়ে লাভ নেই। বংশের মান তো ও ধুলোয় মিশিয়েই দিয়েছে। বধূবরণের আয়োজন করো। সবাই বড্ড অবাক হলো। বিনা বাধায় রূপমঞ্জুরিকে জমিদার বাড়ির ছোট বউ হিসেবে বরণ করে নেওয়া হলো। কিন্তু সেই বরণের প্রতিটি মন্ত্র যেন বিষের মতো মঞ্জুরির কানে বাজছিল। দুদিন পরের কথা, আজ ফুলশয্যার রাত। রূপমঞ্জুরির মনে হলো এতদিনের অন্ধকার জীবন থেকে সে বুঝি মুক্তি পেল। সে আজ আর বারবনিতা নয়, সে আজ এক রাজবংশের কুলবধূ। সারা ঘর গোলাপের পাপড়ি আর আতরের গন্ধে ম করছে। লাল বেনারসির আঁচলে মুখ ঢেকে কাঁপতে থাকা হৃদয়ে সে পালঙ্কের ওপরে বসে অপেক্ষা করতে লাগলো রুদ্রর জন্য। বাইরে ঝিঝি পোকার ডাক আর প্রাসাদের নিস্তব্ধতা। হঠাৎ করে দরজায় টোকা পড়ল। মঞ্জুরির বুক ধড়পাড় করে উঠল। সে ভাবল রুদ্র এসেছে। মাথা আরও নিচু করে সে আষ্টে পৃষ্ঠে বেনারসি জড়িয়ে নিল। হঠাৎ দরজা খোলার শব্দ হলো, কিন্তু পদশব্দ যেন একটু ভারী। মঞ্জুরি মৃদু স্বরে বলল,
এত দেরি কেন হলো কুমার? কোনো উত্তর এলো না। তার বদলে বিকট পৈশাচিক অট্টহাসি ঘর কাঁপিয়ে দিল। মঞ্জুরি চমকে মুখ তুলে চাইল। সামনে রুদ্র নেই, দাঁড়িয়ে আছেন স্বয়ং জমিদার মশাই। তার চোখে মদের নেশা আর আদিম লালসা। মঞ্জুরি ভয়ে কুকড়ে গিয়ে বলল, বাবা মশাই, আপনি এখানে? রুদ্র মানে আমার স্বামী কোথায়? জমিদার মশাই একটা কুৎসিত ইঙ্গি করে পালঙ্কের ওপরে বসে পড়লেন। তার ঠোঁটে ক্রূর হাসি। তিনি বললেন, রুদ্র, রুদ্র, সে তো এখন অনেক দূরে। আমার পাঠানো এক জরুরি কাজ এসে গিয়েছে। আজ ফিরবে না, আর ফিরলেও বা কি? সে তো কেবল কাজ শোনা চেনে, হিরে চিনতে জানে না। মঞ্জুরি আর্তনাদ করে উঠল। এই আপনি কি বলছেন? আমি আপনার পুত্রবধূ। পুত্রবধূ? পার্বণিতার আবার পুত্রবধূ কি রে? রূপের ডালি সাজিয়ে বসে থাকতিস একদিন, আজ না হয় জমিদারের খাস বিছানায় তোর রূপের প্রদর্শনী হবে। তুই পার্বণিতা, তোর কাজই পুরুষকে তুষ্ট করা। রুদ্র তোকে উদ্ধার করতে চেয়েছে, আর আমি তোকে ভোগ করতে চাই। আজ তোর আসল ফুলসজ্জাটা আমার সাথেই হবে। তোকে ভোগ করব আজ। মহেন্দ্র প্রতাপ হো হো করে হেসে উঠলেন। জমিদার মশাই তার নোংরা হাতের ইশারায় মঞ্জুরিকে কাছে ডাকলেন এবং অত্যন্ত অশ্লীল ভাষায় রূপের বর্ণনা দিতে শুরু করলেন। ভয়ে এক প্রকার পিছিয়ে গেলেও জমিদার মশাই তার ধুতিটা খুলতে লাগলেন এবং ধুতি খোলার পরে সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড একদম স্তব্ধ হয়ে গেল। জমিদার মশাই নিজেকে সম্পূর্ণ অনাবৃত করে তার দিকে ঝাঁপিয়ে পড়ে তার চুলের খোপা খুলে দিলেন এবং তার শাড়ির আঁচলে হ্যাচকা টান দিয়ে নিজের দিকে টেনে নিলেন। মঞ্জুরি বাধা দেওয়ার চেষ্টা করল বটে, কিন্তু তার শক্তি জমিদারের সাথে পেরে ওঠার জন্য যথেষ্ট নয়। জমিদার এক টানে তার শাড়ির আঁচল খুলে দিল। তারপর তার পরনের সায়া দড়িটা টেনে নিতেই নিম্নাঙ্গ একদম অনাবৃত হয়ে গেল। বুকে কোনো আবরণ ছিল না, তাই শাড়ির আচ্ছাদন খুলে যেতেই স্তন যুগল উন্মুক্ত হয়ে গেল। পিঠের ওপর চুল ছড়িয়ে পড়ল। তার দিকে তাকিয়ে জমিদার হক চকিয়ে গেলেন। দেহের সৌষ্ঠবে মঞ্জুরির কাছে সব পুরুষই একেবারে বশীভূত হয়ে পড়বে। জমিদার এক হাতে টেনে নিল দেশি মদের বোতল। কিছুটা কষ বেয়ে গড়িয়ে পড়ল তার বুকে এবং তিনি তার দিকে লোভী কামুক চোখে তাকিয়ে দেখতে দেখতে বললেন, আমার বুড়ো বয়স হলে কি হবে? আমার শরীরের দেহের ঔরস তোর মধ্যে প্রবেশ করাবো রোজ। তুই হবি আমার সেবা দাসী। রুদ্রর পছন্দের তারিফ করতে হবে রে, পছন্দের তারিফ করতে হবে। আয় আয়, আমার এই অংশে এসে বসে পড় পার্বণিতা। তোকে যে ভোগ করার জন্য আমার মনের কামের ক্ষুধা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আয় 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 আয়। এক হাতে স্তনের ওপর আর আরেক হাতে নিচের অংশ ঢেকে চোখে জল এনে রূপমঞ্জুরি বলল, আপনি আপনি এমন করবেন না। আমার সাথে এই কাজ করলে আপনার মহা পাপ হবে। আপনার ছেলের বউ আমি, এই বাড়ির লক্ষ্মী। করবেন না, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। এই বলে সে পালাতে গেলে জমিদার মশাই তড়াক করে উঠে দাঁড়ালেন এবং তার এক হাত ধরে
মারলেন এক হ্যাঁচকা টান। আলতা পরা পায়ে সে আর নিজের ভারসাম্য রাখতে পারল না, সোজা উপুর হয়ে পড়ল জমিদার বাবুর বুকের ওপর। একটা পূর্ণ যুবতীকে বিবস্ত্র অবস্থায় পাওয়ার আনন্দে জমিদার মহেন্দ্র প্রতাপ দিশেহারা হয়ে যাচ্ছিলেন। কেউ তার কুকীর্তির কথা জানতে পারবেন না, এইটা তার দৃঢ় ধারণা ছিল। এইবার ওই মেয়েটা তার বুকের ওপর পড়তেই তার মাথাটা শক্ত করে নিজের লোমশ বুকের ওপর শক্তভাবে 2 পা দিয়ে তার কোমর জড়িয়ে ধরলেন তিনি। মঞ্জুরি তখন ছটফট করতে লাগলো ওই পাশবিক বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই পারছিল না। শেষমেশ জমিদার মশাইয়ের কাছে তাকে বশ্যতা স্বীকার করতে হলো। সে আসলে বারবনিতা, সে নিজে এমন কাজেই অভ্যস্ত। সে ধীরে ধীরে জমিদারের বুকের উপর চুমু দিল। জমিদার গোটা রাত তাকে নিয়ে রতির সুখ সাগরে ভেসে চলল। তারপর এক সময় আর থাকতে না পেরে নিজের দৈহিক নির্যাস ঢেলে দিল ওই মকমলের মতো দেহের উপর। ক্লান্ত হয়ে নাক ডেকে একদিকে তিনি ঘুমোতে লাগলেন। ঠিক ওই সময় ঘরে ঢুকলো পরপর 3 জন পরপুরুষ। 3 জনেই তখন মঞ্জুরিকে ভোগ করল। এইভাবেই কেটে যাচ্ছিল বেশ কয়েকটা দিন, কিন্তু আর পারছিল না সহ্য করতে। ক্রমেই বিষণ্ণতার মধ্যে ডুবে যাচ্ছিল মঞ্জুরি। একদিন এলো সেই দিন যেদিন সে চরম সিদ্ধান্ত নিল। সে ওপরে কড়িকাঠের দিকে চাইল, তারপর ভেবে নিল, আর নয়, এবার আমি এই জীবন থেকে মুক্তি পেতে চাই। কিন্তু সে আগেই ঠিক করে রেখেছিল যে মৃত্যুর আগে ওই জমিদারকে নিজের হাতে শেষ করবে। আর হলো ঠিক তাই। জমিদার প্রতিদিনের মতোই মাদক পানীয় এনে তার ঘরে রাত কাটাতেন। কেননা জমিদার নিজে বিপত্নিক ছিলেন, আর তিনি তার নিজের ছেলেকেই হত্যা করেছিলেন। টলতে টলতে তিনি পুত্রবধূর ঘরের দিকে আসছিলেন। আজকে একটু বেশি মাত্রায় পান করে ফেলেছেন। আর ঠিক সেই অবস্থায় আসার সময় তার মনে পড়ে যাচ্ছিল সেই দিনটার কথা। সেই দিন যেদিন তিনি তার ছেলেকে ডেকে পাঠালেন বাগানের দিকে থাকা ছোট্ট ঘরটিতে। তার কাছে সর্বদাই এক ভৃত্য থাকে। সেই ভৃত্যকে ডেকে তিনি বললেন, এই ভজু, যা তো তোর ছোট কর্তাকে ডেকে পাঠা, বলবি আমি তলব করেছি। ভৃত্য গিয়ে পৌঁছালো রুদ্রর ঘরে। রুদ্র পরনের পোশাকে সুগন্ধি মেখে ফুলশয্যার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সার্সিতে মুখ দেখে নিজের মনেই কথা বলছিল। আর ঠিক সেই সময় পর্দা ঠেলে ঘরে প্রবেশ করল ভৃত্য ভজু। রুদ্র পিছনে না ফিরেই বলল, কিরে, এই অসময়ে আমার কাছে কি মনে করে এলি শুনি? তখন ভজু বলল, আগে ছোট কর্তা, আপনাকে জমিদার মশাই তলব করেছেন, একটু আসতে হবে যে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। হ্যাঁ, বাগানের ঘরের দিকে যাবেন, ওইখানেই জমিদার মশাই অপেক্ষা করছেন আপনার। এই বলে চাকর চলে গেল। কিন্তু রুদ্রের মনে সন্দেহ হলো, কেননা একজন বার বনিতাকে বিয়ের জন্য তার বাবা মোটেই সন্তুষ্ট নন, এটা তার জানা। কিন্তু চক্ষু লজ্জার ভয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। তবুও রুদ্র ধীর পদক্ষেপে গেল বাগানের পিছনে থাকা সেই ঘরটার দিকে। নিঝুম চাঁদহীন রাত, পথ চলতে অসুবিধা হচ্ছিল না। এই ঘরটা জমিদার বাড়ির সবচাইতে অপয়া ঘর। এই ঘরেই জমিদার বংশের বহু প্রজন্ম লোকচক্ষুর আড়ালে কুকীর্তি করেছে, কেউ জানতে পারেনি। আর জানলেও কেউ বাধা দেওয়ার মতো সাহস দেখায়নি। যাই হোক, রুদ্র যখন গিয়ে পৌঁছালো তখন দেখল
জমিদার মশাই মাথা নিচু করে বিড়বিড় করছেন। রুদ্রর পদশব্দে এবং তার মুখ থেকে শোনা বাবা, আপনি আমাকে ডেকেছেন? এই কথায় জমিদার মশাই 3 বার হাত তালি দিলেন। আর ঠিক সেই সময় বাইরে থেকে দরজা বন্ধ করে দিল চাকর ভোজু। হঠাৎ সশব্দে দরজাটা বন্ধ হয়ে যেতেই রুদ্রর বুকের ভেতরটা ছাদ করে উঠল। নিঝুম রাতের স্তব্ধতা চিরে সেই শব্দ যেন কোনো অশুভ সংকেত বয়ে আনল। সে দ্রুত পিছু ফিরে দরজার হাতল ধরে সজোরে টান দিল, কিন্তু কপাট নড়ল না। বাইরে থেকে ভোজু অর্গল করে দিয়েছে। রুদ্র চিৎকার করে উঠল, ভোজু, এই ভোজু, দরজা খোল, দরজা খোল বলছি, রসিকতা হচ্ছে, দরজা খোল আগে। ওটি তো হচ্ছে না ছোট কর্তা। আপনার দিন শেষ আজকে, আপনার দিন শেষ। সে পাগলের মতো দরজায় কিল চাপড় মারতে লাগলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। বিয়ের রাতে সাজ পোশাকে সজ্জিত রুদ্র শ্বাসকষ্ট হতে লাগলো। সে রাগে গড়গড় করতে করতে ঘুরে দাঁড়ালো, দেখল এতক্ষণ নতজন হয়ে বসে থাকা মহেন্দ্র প্রতাপ ধীর লয়ে উঠে দাঁড়াচ্ছে। অন্ধকারের মধ্যে তার অবয়বটা যেন কোনো হিংস্র পশুর মতো দেখাচ্ছে। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, বাবা, এসবের মানে কি? ভোজু দরজা বন্ধ করলো কেন? আর আপনি আপনি আমার চুপ করে আছেন কেন? আজ আমার বিয়ের রাত, মঞ্জুরি অপেক্ষা করছে, আর আপনি আপনি আমাকে এই অভিশপ্ত ঘরে আটকে রেখেছেন। মহেন্দ্র প্রতাপ তখন এক পা করে এগিয়ে এলেন। তার চোখে মুখে পিতৃসুলভ কোনো স্নেহ নেই, আছে এক বিভৎস লালসা আর কাঠিন্য। তিনি শীতল গলায় বললেন, মঞ্জুরি তোর অপেক্ষা করছে না রে রুদ্র, সে অপেক্ষা করছে এই প্রাসাদের মালিকের জন্য। তুই একটা পতিতাকে ঘরে তুলে এনে এই বংশের মুখে চুনকালি দিয়েছিস। তুই কি ভেবেছিস আমি বেঁচে থাকতে একজন পার্বণিতা এই বাড়ির কুলবধূ হবে? তাহলে ভুল ভেবেছিস। রুদ্রর মাথায় রক্ত চড়ে গেল। সে চিৎকার করে বলল, সে আমার স্ত্রী, আমি তাকে সম্মান দিয়েছি। আপনার মতো এই অন্ধকার ঘরে যারা পাপ পুষে রাখে, তাদের মুখে বংশের গৌরবের কথা মানায় না। দরজা খুলুন, দরজা খুলুন বলছি, নইলে আমি নইলে কি করবি তুই? মহেন্দ্র প্রতাপের কণ্ঠে করুর হাসি। এই ঘর থেকে আজও কেউ জীবন্ত ফেরেনি রুদ্র। যারা আমার অবাধ্য হয়েছে তাদের স্থান হয়েছে ওই পেছনের পুকুরের তলায়। বাবা আর ছেলের মধ্যে শুরু হলো তুমুল বাকবিতণ্ডা। রুদ্রর প্রতিটি যুক্তির বদলে মহেন্দ্র প্রতাপ উগড়ে দিচ্ছিলেন ঘৃণা আর আক্রোশ। রুদ্র যখন বুঝতে পারল তার নিজের জন্মদাতা পিতাই আসলে তার জম হয়ে দাঁড়িয়েছেন, তখন সে ঝাঁপিয়ে পড়ল মহেন্দ্রের উপর। শুরু হলো এক অসম লড়াই, যৌবনের তেজ আর বৃদ্ধের পাশবিক শক্তির সংঘর্ষ। রুদ্র বারবার চেষ্টা করছিল দরজার দিকে যেতে, কিন্তু মহেন্দ্রর উন্মাদনা তাকে পরাস্ত করল। দেওয়ালের গায়ে রাখা এক ভারী পিতলের ফুলদানি তুলে মহেন্দ্র প্রতাপ সজোরে আঘাত করলেন রুদ্রর মাথায়। রুদ্রর আর্তনাদ সেই বন্ধ ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। সে টলতে টলতে মেঝেতে পড়ে গেল। রক্তে ভিজে গেল তার সদ্য বিয়ের সিল্কের পাঞ্জাবি। মহেন্দ্র প্রতাপের চোখে তখন শয়তানি বুদ্ধি খেলছে। তিনি রুদ্রর নিথর দেহের উপর ঝুঁকে পড়ে নিশ্চিত হলেন যে সব শেষ। তারপর জানালার পাশ দিয়ে ইশারা করতেই অন্ধকার থেকে ভোজু উদয় হল। সরিয়ে ফেলে এটাকে ভোজু। পেছনে জঙ্গল ঘেরা ঝিলের ওপাশে মাটি চাপা দিয়ে দে, কেউ যেন না বোঝে।
একটা কাকপক্ষীও যাতে টের না পায়। হুকুম দিলেন জমিদার। ভজু নিপুণ হাতে লাশ টেনে নিয়ে চলে গেল। মহেন্দ্র প্রতাপ তখন হাঁপাচ্ছেন। মেঝের ওপর পড়ে থাকা রক্তের দিকে তাকিয়ে তিনি একবারও শিউরে উঠলেন না, বরং এক কোণে রাখা জলের পাত্রে নিজের রক্তমাখা হাত দুটো ভালো করে ধুয়ে নিলেন। গায়ের চাদরটা ঠিক করে নিলেন তিনি। তার চোখে এখন লালসার আগুন। নিজের সন্তানকে হত্যা করার কোনো গ্লানি তার মনে নেই, বরং এক প্রবল উন্মাদনা তাকে গ্রাস করছে। তিনি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটতে লাগলেন মঞ্জুরির মহলের দিকে। আজ আর রুদ্র এই পৃথিবীতে নেই। আজ কোনো বাধা নেই। সেই মকমলের মতো দেহের ওপর নিজের অধিকার কায়েম করার জন্য মহেন্দ্র প্রতাপের কামনার ক্ষুধা তখন চরমে। স্মৃতির সেই বীভৎস অধ্যায়গুলো মহেন্দ্র প্রতাপের মস্তকে হাতুড়ির মতো আঘাত করছিল। নেশার ঘোরে তিনি টলছিলেন। সেই পাশবিক কামনার তীব্রতা কমেনি। নিজের সন্তানকে নিজের হাতে খুন করার পর যে রক্তের দাগ তিনি ধুয়ে ফেলেছিলেন, সেই রক্তের অভিশাপ যেন আজ তার শিরায় শিরায় বইছে। টলতে টলতে তিনি যখন মঞ্জুরির ঘরের দরজায় পৌঁছালেন, তার চোখে তখন কেবল লালসার অন্ধকার। দরজায় সজোরে কড়াঘাত করলেন তিনি, কিন্তু আজ আর জোর খাটানোর প্রয়োজন হলো না, কারণ দরজাটা হালকা করে ভেজানো ছিল। তার হাতের টোকার শব্দ হতেই ওপার থেকে মঞ্জুরির এক মিষ্টি কিন্তু বিষাক্ত কণ্ঠস্বর ভেসে এলো। আসুন জমিদার মশাই, আমি আপনার জন্যই পথ চেয়ে বসে আছি। রূপমঞ্জুরির এই কোমল আহ্বান মহেন্দ্র প্রতাপকে অবাক করল ঠিকই, কিন্তু তার বিচার বুদ্ধি তখন মদের নেশায় আচ্ছন্ন। তিনি ঘরে ঢুকে দেখলেন মঞ্জুরি অপূর্ব সাজে বিছানায় বসে আছে। প্রদীপের ক্ষীণ আলোয় তার চোখ দুটো অদ্ভুত এক মায়ায় জ্বলজ্বল করছে। জমিদার মশাই হাসলেন, এক বিকৃত হাসি। তিনি দ্রুত চাদর সরিয়ে মঞ্জুরির ওপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো সেই আদিম ও জঘন্য রতির খেলা। মহেন্দ্র প্রতাপ নিজের উন্মাদনায় দিশেহারা হয়ে মঞ্জুরির শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে নিজের আধিপত্য বিস্তার করতে চাইলেন। তিনি একবারও ভাবলেন না এই সেই মেয়ে যে তার হাতে নিজের স্বামীকে হারিয়েছে। যখন উত্তেজনার পারদ চরমে, তখন মহেন্দ্র প্রতাপ তার নিজের বীর্যস্থলের দ্বারপ্রান্তে পৌঁছে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। ঠিক সেই চরম মুহূর্তে মঞ্জুরির হাত চলে গেল বালিশের নিচে। সেখানে লুকিয়ে রাখা ছিল একটি তীক্ষ্ণ চকচকে ছুরি। কোনো দ্বিধা নেই, কোনো জড়তা নেই। বিদ্যুৎ গতিতে সেই অস্ত্র আমূল গেঁথে দিল জমিদারের উন্মুক্ত পিঠে। মহেন্দ্র প্রতাপের চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। এক বুক ফাটা চিৎকার দেওয়ার চেষ্টা করলেন তিনি, কিন্তু কণ্ঠনালীতে যেন রক্ত দলা পাকিয়ে এলো। গোঙাতে গোঙাতে তিনি যখন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন, মঞ্জুরি ছুরিটা বের করে নিয়ে পুনরায় তার গলায় বসিয়ে দিল। গরম তাজা রক্ত ছিটকে সে লাগলো মঞ্জুরির ফর্সা মুখে, কপালে আর সিঁথিতে। জমিদার মহেন্দ্র প্রতাপ মেঝেতে আছড়ে পড়লেন। এক প্রবল যন্ত্রণায় তার দেহ ধনুকের মতো বেঁকে যাচ্ছিল। ঠিক তখন মঞ্জুরি বিছানা থেকে নেমে তার রক্তাক্ত মুখের ওপর এসে দাঁড়াল। তার চোখে তখন এক পৈশাচিক আনন্দ, এক অদ্ভুত তৃপ্তি। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ছিল মৃত্যুশীতল এক সুর। সে নিচু হয়ে জমিদারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
লালসাই আজ তোকে শেষ করলো রে নরপশু। ভেবেছিলি একটা অবলা বারবনিতাকে তুই পিষে ফেলবি? আজ থেকে তোর রক্তে আমার এই পাপ ধুয়ে গেল। শুধু তুই নস, তোর এই অভিশপ্ত রাজপ্রাসাদের প্রতিটি দেওয়াল আজ থেকে কান্নায় ফেটে পড়বে। এই বাড়ির প্রতিটি সদস্য আমার অভিশাপে তিল তিল করে মরবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না মহেন্দ্র প্রতাপ, কেউ না। জমিদারের নিথর দেহটা একবার কেঁপে উঠে শান্ত হয়ে গেল। মঞ্জুরি ঘরের প্রদীপের দিকে তাকিয়ে দেখল তেল ফুরিয়ে আসছে। সে জানত মুক্তি কোথায়। এক মুহূর্ত দেরি না করে সে নিজের গলার বুকের আঁচলটা ওই উপরের কড়িকাঠের সাথে পেঁচিয়ে নিল। প্রদীপটা শেষবারের মতো তপ করে জ্বলে উঠে নিভে গেল। ঘোর অন্ধকার গ্রাস করল সেই ঘরকে। পরদিন সকালে জমিদার বাড়িতে নেমে এলো কান্নার রোল এবং এক আতঙ্কের ছায়া। একে একে জমিদারের সব অনুচর, আত্মীয় এবং ভৃত্যরা অদ্ভুত রোগে আর দুর্ঘটনায় মারা যেতে লাগলো। কেউ পুকুরে ডুবে মরল, কেউ বা ঘুমের ঘোরে নিজের জিভ কামড়ে প্রাণ নিল। গ্রামের লোকে বলে আজও অমাবস্যার রাতে সেই পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে রুদ্রর হাহাকার আর মঞ্জুরির পৈশাচিক হাসির শব্দ পাওয়া যায়। সেই বংশে বাতি দেওয়ার মতো কেউ আর বেঁচে রইল না। রূপমঞ্জুরির অভিশাপ পূর্ণ হলো, আর জমিদার বাড়ির দম্ভ মিশে গেল মাটির নিচে। সুরেনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রাজবাড়ির সেই অভিশপ্ত নিস্তব্ধতা আবারও ফিরে এলো। কিন্তু সেই নিস্তব্ধতা ভাঙল এক আগন্তুকের পদশব্দে। পরনে ধুলোমাখা শার্ট, কাঁধে একটা ক্যামেরা। লোকটা দেখতে কোনো পর্যটকের মতো। পড়ন্ত বিকেলের ম্লান আলোয় সে রাজবাড়ির বিশাল ফটকের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ অন্দরের বারান্দায় এক ঝলক লাল রঙের ছায়া দেখতে পেয়ে লোকটা থমকে গেল। এক পরমা সুন্দরী নারী সেখানে দাঁড়িয়ে মায়াবী হাসিতে তাকে আহ্বান জানাচ্ছে। আগন্তুক বিস্মিত হয়ে বলল, আরে, এই পরিত্যক্ত প্রাসাদে এমন সুন্দর মানুষ থাকে? মাফ করবেন, আমি কি ভিতর আসতে পারি? রূপমঞ্জুরি মিষ্টি অথচ হিমশীতল স্বরে বলল, পরিত্যক্ত কেন বলছেন? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। অনেক কাল এই পথে কেউ আসেনি, বড় একা লাগে এই বিশাল প্রাসাদে। আগন্তুক মন্ত্রমুগ্ধের মতো এগোতে এগোতে বলল, আপনি এখানে একা থাকেন? আপনার এই রূপ, আপনার এই সাজ, মনে হচ্ছে কোনো পুরনো ছবির পাতা থেকে উঠে এসেছেন আপনি। আপনার নামটা কি জানতে পারি? রূপমঞ্জুরি খিলখিল করে হেসে বলল, নাম জেনে কি হবে? তার চেয়ে ভিতরে আসুন না। এই বেনারসির কারুকাজ, এই ঝাড় লণ্ঠনের আলো, সব তো আপনার জন্য সাজানো। আজ রাতটা এইখানেই কাটিয়ে যান। আগন্তুক সম্মোহিতের মতো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, ঠিক বলেছেন, এমন মায়াবী পরিবেশ ছেড়ে যাওয়া যায় না। আপনার চোখের দিকে তাকালে সব ভুলে যেতে ইচ্ছা করে। চলুন চলুন, ভেতরে চলুন। আগন্তুক যেই নে প্রাসাদের অন্ধকার বারান্দায় পা রাখল, অমনি এক দমকা হাওয়ায় সদর দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। চারপাশের বাতাস
যেন এক নিমিষে ভারী হয়ে উঠল। আগন্তুক কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা বুক ফাটা অট্টহাসি ভেসে এলো। অশরীরী কণ্ঠে অট্টহাসি শেষ হওয়ার পর বলল, আরো একজন, আরো এক ফোঁটা তাজা রক্ত, আরো কিছুটা পরমাই। আয়, ভেতরে আয়। এই রাজবাড়ির দেওয়ালগুলো যে বড়ই তৃষ্ণার্ত। সেই বিকট হাসির শব্দে বনের পাখিরা ডানা ঝাপটে উড়ে পালালো, কিন্তু প্রাসাদের ভেতর থেকে সেই অজ্ঞাত পরিচয় লোকটির কোনো আর্তনাদ আর বাইরে এলো না। কুয়াশা ঘেরা রাজবাড়ির জানালায় তখন কেবল একটি ছায়া দাঁড়িয়ে রইল, রক্তলাল বেনারসি পরা রূপমঞ্জুরি। কেউ জানতেও পারল না যে আরেকটা শিকারের রক্তে রাজবাড়ির দেয়াল রাঙিয়ে দিল ওই পিশাচিনী। দূর থেকে ডেকে উঠল শিয়ালের দল। লাল চোখে মৃত মানুষের রক্ত পান করতে করতে তার কণ্ঠে ফুটে উঠল সেই কথা, অনেক কষ্ট পেয়ে মরেছি, এবার এবার শুধু প্রতিশোধ, প্রতিশোধের পালা।